দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস আব্দুল শাকুর। দর্শক, আমাদের মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ উপসঙ্গ। এই অনুষঙ্গ কিংবা উপসঙ্গ আমাদের মৌলিক চাহিদাকে যেমন সমৃদ্ধ করছে, একটা দেশের সার্বিক বিবেচনায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী। প্রশ্ন থেকে যায় যে আমাদের এই শিক্ষিত জনগোষ্ঠীর চালিকা শক্তি কারা, কিভাবে তারা শিক্ষা গ্রহণ করে, এবং এই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ করে উচ্চশিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কিন্তু অনন্য। আপনারা নিঃসন্দেহে জানেন যে সারা পৃথিবীতে যত বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম বড় বিশ্ববিদ্যালয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটি পৃথিবীতে দ্বিতীয়, যেখানে 40 লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। বুঝতেই পারছেন যে শিক্ষা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের পর্ব। মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষার্থী, এই বিষয়ে একজন শিক্ষাবিদ রয়েছেন আমাদের সঙ্গে। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডক্টর এস আমানুল্লাহ, মাননীয় উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। স্যারকে আমরা স্বাগত জানাই। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, পৃথিবীতে যত বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলতে পারি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়কে, যেখানে 2500 শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 40 লক্ষ শিক্ষার্থীকে আপনারা শিক্ষা প্রদান করছেন সুদীর্ঘ বছর ধরে। আমরা একটু শুরুর দিকে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো নিয়ে আপনার কাছে একটু যেতে চাই স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনি ঠিকই বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং এখানে প্রায় 40 লক্ষ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়, প্রায় 2500 শিক্ষা প্রতিষ্ঠান সারা দেশে। আমাদের সবগুলো উপজেলা এবং সবগুলো জেলাতেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ঢাকা শহরে আপনি যত কলেজ দেখেন, সারা দেশে যত কলেজ দেখেন, যত বিএড কলেজ, যত ল কলেজ, মেরিন একাডেমি থেকে ধরে যা যা আছে সমস্ত কিছুই, অনার্স মাস্টার্স যেখানে পড়ানো হয় সবগুলোতেই জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং বিএ পাস কোর্স যেটা আছে সেটাও জাতীয় বিশ্ববিদ্যালয়, এলএলবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সেটি আপনার 1992 সালে শুরু হয়। শুরু হওয়ার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের গ্র্যাজুয়েট তৈরি করার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অবদান রয়েছে, অনন্য ভূমিকা পালন করেছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলি, অথবা আমরা যে শিল্প বিপ্লবের কথা বলি, যদিও আমাদের এখানে এখনো প্রথম অথবা দ্বিতীয় শিল্প বিপ্লবেরই প্রভাব দেখা যাচ্ছে না, সেখানে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কথা বলি, তারপরেও এই যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে সিলেবাস অথবা যে প্যাডাগজি অথবা যেভাবে পড়ানো উচিত, সেইটা জায়গাটা থেকে একটু পিছিয়ে আছে। সেই জায়গাটাতে আমরা একটু হাত দিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এবং সিলেবাসগুলো আমরা একটু সংস্কারের দিকে যাচ্ছি। প্রত্যেকটা সিলেবাসেই সংস্কারের দিকে যাচ্ছি। কলেজগুলোতে তো বিশাল ব্যাপার সারা দেশে। কলেজগুলোতে আমরা একটু মনিটরিংয়ের দিকে যাচ্ছি। আমাদের সংবিধিতে কলেজের মনিটরিংয়ের বিষয়টা আছে, কিন্তু সেটা আমরা যে কোনো কারণেই হোক সেটা আমরা করতে পারি না। কলেজগুলোকে আমরা একটা মনিটরিংয়ের, একটা সিস্টেমেটিক একটা মনিটরিংয়ের দিকে যাচ্ছি, এবং আমরা কলেজে অডিটিংয়ের দিকেও যাচ্ছি। কলেজে অডিটিংটাও আমাদের সংবিধিতে আছে, এবং আমরা কলেজ অডিটিংটাও আমরা সেদিকে যাচ্ছি। আপনি স্যার 33 বছর ইতিহাসের কথা বলছেন, 1992 সাল থেকে 2025, 33 বছরের বয়সে বিশ্ববিদ্যালয়ের, এবং আপনি বলছিলেন যে 2500 শিক্ষা প্রতিষ্ঠান এফিলিয়েটেড উইথ ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এদেরকে ম্যানেজ করে এরকম একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, এটা আপনি হয়তো বেশি দিন হয়নি দায়িত্ব গ্রহণ করেছেন। 33 বছরে কি এই জায়গাটাতে আসার কথা ছিল, নাকি আরো বেটার প্রত্যাশা ছিল আমাদের? হ্যাঁ, আরো বেটার প্রত্যাশা ছিল। প্রথমেই বলে নেই যে জাতীয় বিশ্ববিদ্যালয় না, শুধু আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে কথা আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটা অংশ নিয়ে কথা আছে, যে আমরা কি পড়াচ্ছি, কেন পড়াচ্ছি, ছেলেমেয়েদেরকে ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজটা কি আছে, তার ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজটা যদি না থাকে, এবং আমরা তাকে যদি কর্মমুখী শিক্ষাটা যদি তাকে আমরা যদি না দিতে পারি, বাস্তবসম্মত শিক্ষাটা যদি না দিতে পারি, তাহলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বলার কোনো মানে নাই। অথবা আমি কি পরিমাণ গ্র্যাজুয়েট তৈরি করছি বছরে, সেটাও একটা মিনিংলেস এক্সারসাইজ। যেমন আমরা বছরে প্রায় 10 লক্ষর মতো শিক্ষার্থী আমরা আমাদের এখান থেকে পাশ করে বের হয়ে যাচ্ছে। আমরা কি দিচ্ছি তাদেরকে, তার যে ডিগ্রিটা, সেই ডিগ্রিটা সে কি করবে, সেই জায়গাটাতে আমাদের মান উন্নয়নের আরও স্কোপ ছিল, কিন্তু যে কোনো কারণে হোক সেটা হয় নাই। চেষ্টা একদম হয় নাই যে তা না, কিছু কিছু চেষ্টা হয়েছিল, কিন্তু একটা কোঅর্ডিনেটেড ওয়েতে
সেই চেষ্টাটা হয়তো হয় নাই। আমি স্যার এই জায়গাতে যদি একটু আসতে চাই যে আপনি নিজে বাংলাদেশের একটি অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে আপনি অনেক দিন ধরে জড়িয়েছিলেন, এখনো আছেন, ইনফ্যাক্ট আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি সেখানে একটা দারুণ কারিকুলামের সাথে গ্রাজুয়েটদেরকে খুব ভালোভাবে মার্কেটে প্রবেশ করানো নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন। এর কিছু রিফ্লেকশন কি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পেতে পারি কিনা? আমরা একটু শুরু করেছি। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামগুলো কিছুটা চেঞ্জ আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কারিকুলামটা 60s 70s ছিল সেটা আমরা কিছুটা চেঞ্জ করেছি। সাবজেক্টের কিছু নতুনত্ব আসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং আপনার কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের গ্র্যাজুয়েটরা কিন্তু বিদেশে ভালো করছে। তার একটা রিফ্লেকশন তো অবশ্যই আমার এই জায়গাটাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা আনার চেষ্টা করছি। এছাড়াও আমরা যে কাজটা করতে চাচ্ছি যে সমস্ত সংস্থাগুলো দেশে বিদেশে খুবই পপুলার, পরিচিত, যাদের কারিকুলাম, সিলেবাস অথবা যাদের অ্যাফিলিয়েশনটা খুব কাজে আসবে আমাদের বাচ্চাদের জন্য, সেই জায়গাগুলোতে আমরা হাত দিয়েছি। যেমন আমরা ইউনিসেফের সাথে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, খুব শীঘ্রই আমরা ইউনিসেফের সাথে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। সেখানে যে সমস্ত ছেলেমেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে, যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আর পড়াশোনা করে নাই, অথবা অনেকে দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েট করার পরে দেখা যাচ্ছে প্রায় কয়েক লক্ষ বাচ্চা বিশ্ববিদ্যালয়ে আসে না, তারা প্রাইভেটও যায় না, পাবলিকেও যায় না, এবং উচ্চশিক্ষা আসে না। এমনকি উচ্চশিক্ষা আসলে তো আমাদের কাছে আসবে, যেহেতু পাস কোর্সটা আমাদের হাতে। পাস কোর্সের যে ভর্তির রেকর্ড, সেই রেকর্ডটা দেখলে আমরা বুঝে ফেলি যে কি পরিমাণ বাচ্চা ইন্টারমিডিয়েট পাস হয়েছে কিন্তু ড্রপ আউট হয়ে গেছে, তারা আর আসেই নেই। তাদেরকেও আমরা টার্গেট করছি। আমরা ওই কিছুটা মাইক্রো ক্রেডেনশিয়াল নামে কিছু প্রোগ্রাম দিচ্ছি, যে ছোট ছোট কোর্স করে 3 মাস 6 মাসের কোর্স করে তাদেরকে আমরা কিভাবে মেইন স্ট্রিম ওয়ার্ক ফোর্সের ভিতরে, কারণ তারাও তো আমাদের দেশের নাগরিক, তাদেরকে আমরা মাইক্রো ক্রেডেনশিয়ালস নাম দিয়ে আমরা কিছুটা এমপ্লয়ার্স ফোরাম করার চেষ্টা করছি, স্টুডেন্ট ফোরাম করার চেষ্টা করছি, এমপ্লয়ারদের সাথে তাদেরকে লিঙ্ক করে কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করছি। আমরা এটুয়ার সাথে কাজ শুরু করছি। এটুয়ার সাথে আমরা খুব শীঘ্রই এটুয়ার সাথে একটা এমইউ সাইন করতে যাচ্ছি। ইউনিসেফের সাথেও আমরা এই সপ্তাহতেই আমরা একটা এমইউ সাইন করব। সেখানে আমরা ওই তাদের আইডিয়াসগুলা আমরা নিচ্ছি এবং তারা অ্যাকনোলেজ করবে আমাদেরকে। এছাড়াও আমরা ওই বেশ কিছু কাজে হাত দিয়েছি চাইনিজ গভর্নমেন্টের সাথে, তারাও এগিয়ে আসছে আমাদের সাথে। সৌদি গভর্নমেন্টের মদিনা ইউনিভার্সিটি, তাদের টিভেট, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, সেটা বেশ বিখ্যাত সারা পৃথিবীতে। তারা বড় বড় দেশের সাথে কাজ করে, টেফ অস্ট্রেলিয়ার সাথে কাজ করে। সেখানে তারা আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। আপনারা জানেন যে 2026-27 পরে বাংলাদেশ থেকে গালফ স্টেটে যারা যাবে তারা কিন্তু আনস্কিল লেবার আর নেবে না। তাহলে তারা কোন ধরনের স্কিল লেবার চাচ্ছে সেটা আমরা একটু অ্যাসেস করছি, আমাদের কমিটি কাজ করছে। সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যে কোর্সগুলো আছে, ইভেন আন্ডারগ্রেডের সাথেও আমরা কিছু কোর্স আমরা অ্যাড করে দেওয়া। যেমন আমাদের যে সিলেবাসটা এখন এই মুহূর্তে যেটা আছে, সেটা আমি আপনাদের টিভিতেও বলেছি, এর আগেও বহুবার বলেছি, যে অনার্সের যে কোর্সগুলো আছে, সেই 31-32টা কোর্স আছে আমাদের অনার্সে। সেখানে আমরা সে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করবে, ইকোনমিক্সে করবে, অ্যাকাউন্টিংয়ে করবে, যে ফিজিক্সে করবে, কেমিস্ট্রিতে করবে, কিন্তু সাথে আমরা তাদেরকে একটা টেকনিক্যাল কোর্স সার্টিফিকেট করাবো এই অনার্স চলাকালীন সময়ের ভিতরেই। এবং তার যদি 140 ক্রেডিট হয় অনার্সে, সেখান থেকে 20-25 ক্রেডিট টেনে এনে আমরা একটা আপনার এই টেকনিক্যাল কোর্স তাকে এক্সট্রা করিয়ে দিচ্ছি। এই সার্টিফিকেটটা এক্সট্রা থাকবে এবং সেই টেকনিক্যাল কোর্সটা কোন টেকনিক্যাল কোর্স হবে সেটা আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে বসে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বসে আমরা সিদ্ধান্ত ইতিমধ্যে আমরা নিয়েছি, যেটা আমাদের দেশের ভিতরে প্রযোজ্য হবে, বাহিরেও এটা প্রযোজ্য হবে। আমরা একটা ছোট বিরতিতে যাব, তার আগে আপনাকে একটা প্রশ্ন দিয়ে যেতে চাই স্যার, যে আপনি একটা বড় জনসংখ্যাকে নিয়ে কাজ করছেন যারা দেশের জন্য জনশক্তিতে রূপান্তরিত হতে পারে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 40 লক্ষ শিক্ষার্থী, এদেরকে যদি খুব ভালোভাবে জনশক্তিতে রূপান্তর করা যায়, যে আপনি ইনিশিয়েটিভগুলোর কথা বলছিলেন, নিঃসন্দেহে আমরা সারা পৃথিবীতে একটা যোগ্যতম জনশক্তি রপ্তানি করতে পারবো। সেক্ষেত্রে আপনাদের উদ্যোগ থাকবে কিনা, এই প্রশ্নটি থাকবে। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি উত্তর খোঁজার জন্য। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, উপভোগ করছেন আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন।
বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষার্থী বিষয়ে আমরা কথা বলছি। অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, তিনি আমাদের অতিথি। আমরা স্যারের সঙ্গে আবারও যুক্ত হচ্ছি। স্যার, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনাকে যে প্রশ্নটা করে গিয়েছিলাম যে একটা বড় জনশক্তি নিয়ে আপনি কাজ করার সুযোগ আপনার আছে। 40 লক্ষই মানুষকে যদি আপনি শ্রম বাজারে, পুরো আন্তর্জাতিক বাজারে তৈরি করে পাঠাতে পারেন, আমাদের রেমিটেন্সের যে পরিমাণ রেকর্ড হচ্ছে সেগুলো আরো অনেক বড় পরিসরে বাড়তে পারে। এক্ষেত্রে কোনো উদ্যোগ আছে কিনা? আমরা যে উদ্যোগটা নিয়েছি সেটা আমি বহু আগেই বলেছি যে ওয়াহিদুল হক সাহেব ইউএনডিপিতে কাজ করতেন। উনি একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 1994-এ তৈরি করেছিলেন। সেখানে উনি দেখিয়েছিলেন যে পোস্ট কলোনিয়াল, আমাদের মতো পোস্ট কলোনিয়াল সোসাইটিতে, এইরকম একটা ডেভেলপিং কান্ট্রিতে যেখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা সেরকমভাবে হয় নাই, যেখানে জিডিপির একটা বিশাল অংশ আসে এগ্রিকালচার থেকে, সেই রকম একটা দেশের উন্নয়নের মডেলটা কেমন হওয়া উচিত, সেখানে উনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সবথেকে বেশি জোর দিয়েছিলেন। উনি বলেছিলেন যে মানুষকে মানব সম্পদে রূপান্তরিত যদি করতে পারে তারা, তাহলে কিন্তু তারা দাঁড়িয়ে যাবে। আপনি তার এক্সাম্পল, আপনি আমাদের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোর দিকে তাকালে, চায়নাতে আপনি দেখেন 71-এর আগে পরে, আমাদের দেশের মুক্তিযুদ্ধের আগে, আপনি কিসের দিকে তাকান, আপনি এই যে মালয়েশিয়ার দিকে তাকান, আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পারবেন তাদের যে পার ক্যাপিটা ইনকাম অথবা তাদের যে জিডিপি মোটামুটি একই রকম ছিল। তারা হিউম্যান রিসোর্স ইন্ডেক্সে ইনভেস্ট করে, চায়নাতে আমি প্রায় 30টা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখে এসেছি, তারা এমন কোনো সাবজেক্ট পড়ায় না যে সাবজেক্টটাতে মার্কেটেবিলিটি নাই, মার্কেটে তার কোনো অ্যাক্সেস থাকবে না, এরকম কোনো সাবজেক্ট তারা সেখানে পড়ায় না। একটা হলো টেকনিক্যাল কোর্সগুলোকে এমনভাবে ব্ল্যান্ডেড করে দিয়েছে মূল সাবজেক্টের সাথে যে টেকনিক্যাল কোর্সটা তাকে করতেই হচ্ছে। তো এই জায়গাটাতে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, যেমন আমাদের এখানে আপনি দেখবেন যে আমরা এই যে গত ঈদের সময়ে প্রায় $3 বিলিয়ন পাঠিয়ে দিয়েছে প্রবাসীরা। এটা হয়তো 6 বিলিয়ন হতে পারতো যদি আর একটু স্কিল ওয়ার্কফোর্স হতো। আপনি আজকে দেখবেন যে শ্রীলঙ্কা অথবা ভারত শুধুমাত্র গার্মেন্টসের উপরে তারা ডিপেন্ড করে না। তো গার্মেন্টসে যদি আমরা নাম্বার 5 নম্বর দেশ হই গার্মেন্টসে, তাহলে আমাদের আগে তো আরও 4টা দেশ আছে, তাই না? তারা শুধুমাত্র ওইটার উপরে ডিপেন্ড করে, কিন্তু তাদের স্কিল ওয়ার্কফোর্সটা আপনি দেখবেন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের দেশে যারা যায় তারা 30-40 হাজার টাকা বেতনে চাকরিতে যায়, আরও কমেও যায়। আর তাদের এখান থেকে 80-90 হাজার 1 লক্ষ টাকা বেতনে চাকরিতে যাচ্ছে। গালফ স্টেটগুলোর কথাই বলি, যারা সব থেকে বেশি লার্জেস্ট এমপ্লয়ার। তা আমার এখানে $50 বিলিয়ন মতো আসে রেমিটেন্স বছরে। এই 25 বিলিয়ন ব্যাংকে অ্যাভারেজে বললাম লামসাম, আর অ্যারাউন্ড 20-25 বিলিয়ন আসে হুন্ডিতে। এভাবেই তো এই তো মার্কেটটা। তাহলে আমার যে বছরে যে 8 থেকে 10 লক্ষ বিদেশে যাচ্ছে, এটা যদি স্কিল ওয়ার্কফোর্স হয়, যার একটা বিশাল অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ করবে তারাও হতে পারে, যারা ড্রপ করবে তাদেরকেও আমরা আনার প্ল্যান করছি। এই স্কিল ওয়ার্কফোর্সটা যদি আমি একটু সেমি স্কিল করে যদি পাঠাতে পারি, 3 মাস 6 মাসের একটা কোর্স করে যদি পাঠাতে পারি, তাহলে এই 50 বিলিয়ন 100 বিলিয়নে যেতে পারবে। তাহলে আজকে যে আমি চিন্তা করছি গার্মেন্টস নিয়ে, আজকে যে ট্রাম্পের যে 37% এত পার্সেন্টের কথাটা যে আমরা চিন্তা করি, যদিও ফিগারটা একজ্যাক্টলি রাইট না, সবগুলোকে অ্যাভারেজ করলে অনেক কম আমরা চার্জ করি, সেই জায়গাটাতে আমার এই চিন্তাটা থাকতো না। তাহলে আমার একটা বাস্কেটের ভিতরে যে আরএনজি অথবা 1-2টা বাস্কেটের ভিতরে আমার যে ইনকাম, ফরেন রেমিটেন্সের যে ডিপেন্ডেন্সি, এটা কিন্তু এত বড় একটা মানে ওয়ার্কফোর্সে একবারে ইয়থফুল একটা দেশ, এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো দিল একবার দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়ে। এখন এই ওয়ার্কফোর্সটাকে কি করতে হবে, কি কাজে লাগাতে হবে, এইটা করতে গেলে আমাকে যে জায়গাটাতে হাত দিতে হবে, সেটা আমরা আগেও বলেছি, এখনও বলি, যে আমাদের দেশে যদি আপনাকে শিক্ষা খাতের সংস্কার আনতে হয়, আপনাকে প্রাথমিক শিক্ষার শক্ত করে প্রাথমিক শিক্ষার একটা সংস্কার করতে হবে, আর সংস্কার করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করেন, আপনি প্রাথমিক শিক্ষার সংস্কার করেন, আপনি দেখবেন যে শিক্ষা ব্যবস্থার একটা বিশাল সংস্কার আপনার হয়ে যাবে। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলছিলেন স্যার, এখানে যদি একটু বলতে চাই যে আমাদের অনেকেরই ধারণা যে হয়তো পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, যাদেরকে আমরা একটু টপ বিশ্ববিদ্যালয় বলি কিংবা টপ গ্রেডেড প্রাইভেট ইউনিভার্সিটি, সেখানে যারা সুযোগ পান না তারা এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আমার এখানে আরো সম্পূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এটা যেমন একটা কথা, সেটারও আপনি হয়তো ব্যাখ্যা দিবেন। ঠিক একই সঙ্গে শিক্ষক সংকটের কথা বলা আছে, এবং সামগ্রিকভাবে যে পলিসিগত বিষয়গুলো আছে, যার আউটপুট হিসাবে আমরা মানসম্মত হয়তো শিক্ষার্থী পাই না শেষ পর্যন্ত। অনেক বড় প্রশ্ন। প্রথম প্রশ্নটা আপনার সাথে এগ্রি করি না। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 2 লক্ষ শিক্ষার্থী অ্যাপ্লাই করে, আমরা 5,000 নেই, তাহলে 1,95,000 শিক্ষার্থী কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার উপযুক্ত না? পড়ার উপযুক্ত।
তারা কি মেধাবী না? অবশ্যই মেধাবী। কিন্তু আমার যে সিলেকশন প্রসেস, সেই সিলেকশন প্রসেসে সে আসতে পারে নাই। তাহলে ওই 1,95,000 শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলো না, তারা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। সব মিলিয়ে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন শেষ হয়ে যায়, আমার তো প্রায় 8-10 লক্ষ শিক্ষার্থী আমি ইন্টারমিডিয়েটে পাচ্ছি। সারা দেশে যখন আমি 1.5 লাখ 2 লাখ শিক্ষার্থী যখন পাবলিক এবং প্রাইভেটে মিলে শেষ হয়ে যায়, এরপরে যারা থাকে তারা যে অমেধাবী তা কিন্তু না। তারা কিন্তু ভর্তি প্রক্রিয়ায় পারে নাই, মানে সে সিলেকশন প্রসেসে সেখানে যেতে পারে নাই, সে এখন চলে আসে। পার্টিকুলার 1 ঘন্টা 1.5 ঘন্টা টেস্টে তারা টিকতে পারে। এর একটা বড় উদাহরণ হিসেবে আমি বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যারা ভালো ভালো কলেজে পড়াশোনা, আমাদের প্রায় 200-250 মডেল কলেজ আছে সারা দেশে, আমাদের প্রায় 10-15টা শতবর্ষব্যাপী কলেজ আছে। রাজশাহী কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, আপনার বগুড়া আজিজুল হক কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সিলেট এমসি কলেজ, চিটাগাং কলেজ, বরিশাল বিএম কলেজ, নামি দামি কলেজ। আপনার ঢাকাতে আপনার সমস্ত কলেজগুলোর নাম নাইবা বললাম। এবং ঢাকাতে যে শতবর্ষব্যাপী যে সমস্ত কলেজগুলো আছে, যে কলেজগুলো সরকারি কলেজগুলোর কথাই ধরেন আপনি, সরকারি কলেজ তো সরকারি কলেজের এই শিক্ষা ব্যবস্থা তো আমাদের হাতে, আমরাই তো নিয়ন্ত্রণ করি। তাদের ম্যানেজমেন্টটা মাউসির হাতে, কিন্তু একাডেমিক কার্যক্রম তো আমাদের হাতে। সেখানে কি ভালো ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে না? অবশ্যই। স্যার এখানেই যদি প্রশ্ন করি, তাহলে কি প্রসেসগত সমস্যা, যে আমাদের ম্যানেজমেন্ট সমস্যা হলো আপনার মনিটরিং এর সমস্যা। আপনার মনিটরিংটা নাই, শিক্ষকদের ইনসেনটিভ নাই। আমি যত্রতত্র অনার্স মাস্টার স্কুলে বসে আছি, সেখানে শিক্ষক নাই, অনার্স পড়ানোর জন্য শিক্ষক নাই। আর অনার্স স্কুলে বসে আছি, অধিভুক্তি দিয়ে বসে আছি, শিক্ষকও নিয়োগ করে বসে আছি, কিন্তু তার এমপিও দেয় নাই। এখন তার এমপিও যদি না দেওয়া হয়, সে যদি 5,000-10,000 টাকা বেতনে অনার্সে পড়াতে যায়, পড়ায়, তাহলে তার কাছ থেকে আমি কি আউটপুট পাবো? কন্টিনিউয়াস ট্রেনিং, যেটা প্রফেশনাল ডেভেলপমেন্ট বলি, সিপিডি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, সেই জায়গাটাতে আমাদের শর্টেজ আছে। আমাদের শিক্ষকদের যে ইনসেনটিভ যেটা আছে, সেটাতে এক জায়গাতে একটা প্রবলেম। আমাদের যে প্রফেশনাল ট্রেনিংয়ের যে জায়গাটা, সেই জায়গাটাতে একটা প্রবলেম। আর একটা বড় সমস্যা আছে আমাদের, সেটা হলো রাজনীতি। কলেজগুলোকে গত কয়েক যুগে মিলে এক একটা পলিটিক্যাল হাব বানানো হয়েছে, মানে এক একটা পলিটিক্যাল পাওয়ার হাউস। একটা কলেজের নিয়ন্ত্রণ থাকা মানে ওই এলাকা পুরাটাই নিয়ন্ত্রণে থাকা। একটা কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়া মানে একটা পুরো বিশাল ব্যাপার। এই প্রথমবারের মতো আমরা সারা বাংলাদেশে 2,500 কলেজের গভর্নিং বডি পরিবর্তন করেছি। এটা স্বাধীনতার পরে এত বড় কাজ আর হয় নাই। আমরা এই 2,500 কলেজের গভর্নিং বডির সভাপতি চেঞ্জ করতে গিয়ে সমাজের শিক্ষিত জনগণ 5-10% এদিক সেদিক হতে পারে, কিন্তু 90% ক্ষেত্রে আমরা শিক্ষিত লোকজনদেরকে সেখানে গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়ে আসছি। মাস্টার্সের কমে কাউকে কলেজের গভর্নিং বডির সভাপতি নিচ্ছি না, মেম্বার হিসেবে আমরা কাউকে মাস্টার্সের নিচে কাউকে নিচ্ছি না, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গভর্নিং বডির সভাপতি হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গভর্নিং বডির সভাপতি, নাম করা ব্যারিস্টার সাহেবদেরকে গভর্নিং বডির সভাপতিতে আমরা নিয়েছি। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স একদম ওভারনাইট শেষ হয়ে গেছে আমি সেটা বলবো না, আছে। কিন্তু আপনি দেখবেন এই গভর্নিং বডিটা যেভাবে তৈরি করা হয়েছে, তার একটা রিফ্লেকশন আপনি আগামী কিছুদিন পরে আপনি দেখতে পাবেন। এই জায়গাটাতে আমাদের একটা মেসেজ আমরা দিয়েছি যে আপনি রাজনীতি করেন, কিন্তু কলেজের ক্যাম্পাসের বাইরে রাজনীতিটা করবেন। কলেজের ক্যাম্পাসের ভিতরে আপনি রাজনীতি নিয়ে আসবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আসবে, আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে শক্ত ভূমিকা পালন করব। এবং এই জায়গাটাতে আমরা কলেজের একটা খুব ক্রাইসিস ছিল, এত বড় একটা আন্দোলনের পরে সরকার পরিবর্তন, এরপরে কলেজগুলো একদম বিশৃঙ্খল অবস্থার ভিতরে পড়ে গেছিল। এই সারা দেশেই একদম ভয়ানক অবস্থা ছিল কলেজগুলোতে। প্রিন্সিপাল সাহেবদেরকে টেনে নামানো, শিক্ষকদের ভিতরে বিভিন্ন ধরনের গ্রুপিং ইত্যাদি, এবং ছেলেমেয়েদেরকে ক্লাসে ফিরিয়ে আনা, পরীক্ষা শুরু করা, ক্লাস শুরু করা, এই কাজটা আমরা গত 5-6 মাসে খুবই সাকসেসফুল করতে পেরেছি। এবং আমার সহকর্মী যারা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তারা দিন রাত খেটে, বিশেষত আমাদের পরীক্ষা সেকশন, আপনাকে একটা উদাহরণ হিসেবে বলি, গত 6 মাসের ভিতরে আমরা প্রায় 25 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা নিতে সক্ষম হয়েছি, এবং আগামী 6 মাসের ভিতরে আমরা প্রায় আরো 25-30 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা নিব। তার মানে এই প্রক্রিয়ায় যদি আমি যেতে পারি, তাহলে আগামী বছর জুন নাগাদ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সেশন জাম, যেটা করোনার জন্য তৈরি হয়েছিল, আন্দোলনের জন্য তৈরি হয়েছিল, তার প্রায় 80% আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। এই অনুষ্ঠানে আসার আগে আমি কিছু শিক্ষার্থীর প্রশ্ন নিয়ে কাজ করেছি, এবং তাদের অনেকেরই দাবি এক্ষেত্রে যে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি কর্মমুখী শিক্ষা গ্রহণ করে, আপনি যেটা আপনার আলোচনায় নিয়ে এসেছিলেন, ঠিক একই সঙ্গে সফট স্কিল ডেভেলপমেন্টের যেসব ইনিশিয়েটিভগুলো আছে, সেগুলো যদি কোনোভাবে আপনারা সন্নিবেশ করাতে পারেন, তবে যারা এখনও জব মার্কেটে আছেন তারা ফিল করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের জন্য একটা স্কিলফুল
ম্যান পাওয়ার হতে পারে, এক্ষেত্রে আপনার স্যার কি আমরা ইনিশিয়েটিভ থাকছে আমরা সংক্ষিপ্তভাবে যদি সফট বলেন? স্কিলের জন্য বেশ কতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কাজ শুরু করেছি। আমরা ইউএসএইডি আমাদের সাথে কাজ করতে এগিয়ে আসছে, বিওয়াইএলসি নামে একটা সংস্থা যারা কাজ করে তাদের সাথে আমরা কাজ করা শুরু করেছি। আমরা সফট স্কিলের জন্য কমিউনিকেশনের যে স্কিলটা, ইংরেজিটা আমরা ম্যান্ডেটরি করে দিচ্ছি, সবগুলো কোর্সের সাথে ইংরেজি একটা কোর্স পড়তেই হবে এবং খুব সিরিয়াসলি আমরা এটা দেখার চেষ্টা করছি। এবং একই সঙ্গে প্রেজেন্টেশন স্কিল এবং কমিউনিকেশন স্কিল এবং অন্যান্য যে সফট স্কিলগুলা, স্পেশালি আইসিটি লেভেলে যে সফট স্কিলগুলা, সেগুলোকে জব মার্কেটে খুব বেশি ম্যান্ডেটরি লাগে। করে দিচ্ছি। তার মানে এই নেক্সট সেশনে আমরা কিন্তু অনেক বছর পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ছেলে মেয়ে ভর্তি করছি। আমরা মের 4 তারিখে আমাদের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আমরা ছেলে মেয়ে নিচ্ছি, একটু স্ক্রিনিং করে আমরা নেওয়া শুরু করছি। এই বছর থেকে যারা ভর্তি হবে তারা সফট স্কিল পুরোপুরি পাবে, আর যারা পুরনো স্টুডেন্ট রয়ে গেছে তাদেরকে আমরা কোন জায়গাটাতে সফট স্কিলগুলো অ্যাড করব, কোন সেমিস্টারে অ্যাড করব, সেটা নিয়ে আমাদের বিভিন্ন ওয়ার্কিং কমিটি, ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আমরা অনুষ্ঠানে একদমই শেষে যারা দেখছেন এই মুহূর্তে ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একদমই সংক্ষিপ্তভাবে তাদেরকে কি আশা দেখাবেন? আমরা 2025 সাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং এরিয়া এবং 2025 সালের শেষের দিকে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ অন্য রূপে দেখতে পাবেন। 2026 সাল পর্যন্ত আমরা কাজ করতে পারলে দেখা যাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতির যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার সামান্য কিছুটা হলো একটা টোটাল ডিস্টোপিয়ার ভিতরে কিন্তু পড়ে গিয়েছিলাম আমরা, অরাজক অবস্থা। সেখান থেকে আমরা মোটামুটি যে জায়গাটাতে আসছি, এভাবে যদি আর কিছুদিন কাজ করতে পারি, জাতীয় বিশ্ববিদ্যালয় জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের যাত্রা শুরু করবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিইওকে আমাদের সাথে পেয়েছিলাম, মাননীয় উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়। আপনার কথার মাধ্যমে আমরা আশা দেখতে চাই, স্বপ্ন দেখতে চাই যে স্কিলফুল একটা ন্যাশন বিল্ড আপে আপনারা যথোপযুক্তভাবে কাজ করবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেবেন। অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, একটা শিক্ষিত জাতি একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা প্রত্যাশা করি যে আগামীর দিনে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা হতে পারে আমাদের জন্য একটা অনন্য পথ। আগামী দিনে নতুন কোনো বিষয়ে আবারও হ্যাপেনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।